হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তরঙ্গ, ফিজিক্স ফার্স্ট পেপারের তরঙ্গ বা ওয়েভ চ্যাপ্টারটা। তরঙ্গ বলতে আমরা প্রথমেই কি বুঝি? তরঙ্গ বলতে আমাদের প্রথমেই যেটা বুঝি সেটা হচ্ছে আন্দোলন। আন্দোলন, তরঙ্গ বলতে আমরা প্রথমেই কি বুঝি? আন্দোলন। এখন প্রশ্ন আসতে পারে যে এই আন্দোলনটা আবার কার? এখন তাইলে আন্দোলনটা কার হবে? আন্দোলনটা হবে অবশ্যই মাধ্যমের মাধ্যমের কণার। তাইলে তরঙ্গ বলতে কি বুঝবে? তরঙ্গ বলতে প্রথমে মাথায় আনবো আমরা একটা আন্দোলন কিসের আন্দোলন? মাধ্যমের কণার আন্দোলন। তাইলে আমরা কি বুঝতেছি? আমরা যদি তরঙ্গ তৈরি করতে চাই তাহলে আমাদের কি দরকার? মাধ্যমের কণা, এই কণা। তাহলে এই কণাটা কোথায় পাচ্ছি? অবশ্যই আমরা মাধ্যমের ভিতর পাচ্ছি, তাই না? তাইলে কিন্তু এই লাইনের মাধ্যমে আমরা বুঝতেছি যে তরঙ্গ তৈরি করার জন্য মাধ্যমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি মাধ্যম না থাকে তাইলে কিন্তু তরঙ্গ তৈরি করা সম্ভব হবে না। যদিও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আছে সেটা মাধ্যম ছাড়াই চলে। যেমন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত যে আলোটা আসে সেটা কিন্তু কোনো মাধ্যম ছাড়াই আসে। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো বায়ুমণ্ডল আছে, কিন্তু বায়ুমণ্ডল তো পৃথিবী থেকে 10 কিলোমিটার, 20 কিলোমিটার আর 30 কিলোমিটার এরকম একটা সীমা পর্যন্তই আছে। বাদবাকি অংশটুকু কিন্তু তোমার কোনো মাধ্যম নাই, কোনো মাধ্যম ছাড়াই সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছায়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছাড়া অন্যান্য যে তরঙ্গগুলো আছে, যেমন আমি কথা বলতেছি তোমরা শুনতেছো, এটাও কিন্তু একটা শব্দ তরঙ্গ। এই যে বিভিন্ন যে তরঙ্গগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই মাধ্যমে দরকার হয়। তাইলে যদি আমরা তরঙ্গ বলি, তরঙ্গ মানে একটা আন্দোলন হচ্ছে, মানে একটা মাধ্যমের ভিতরে আন্দোলন হচ্ছে। এই আন্দোলনটা কে করতেছে? এই যে এই কণাটা করতেছে। এখন প্রশ্ন হচ্ছে মাধ্যমে কণার আন্দোলনগুলো কিভাবে হচ্ছে। তাইলে আমি ধরো এখানে একটা মাধ্যম আঁকাইলাম, এটা একটা মাধ্যম ধরো। এই মাধ্যমের ভিতর, এই মাধ্যম তো অবশ্যই কোনো কণা দ্বারা তৈরি, তাই না? তো মাধ্যমের কণাগুলোকে আমি যে লাল ডট দিয়ে বুঝাইলাম যে এগুলো হচ্ছে মাধ্যমের ভিতর বিভিন্ন কণা, বুঝাইলাম। এই মাধ্যমের এখন একটা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য আছে না, স্থিতিস্থাপক গুণাবলী, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক একটা হচ্ছে বৈশিষ্ট্য আছে না। এই স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? মানে এই মাধ্যমটাকে যদি তুমি সংকুচিত বা প্রসারিত করো, এটা কিন্তু তার এই অবস্থান থেকে অন্য অবস্থানে চলে যাবে। এখন অন্য অবস্থানে গিয়ে সে কিন্তু সেখানে থাকতে চাইবে না, সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাবে। এই যে তার ধর্মটা বা গুণাবলী, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তার মানে কি, কোনো মাধ্যমকে যদি তুমি হচ্ছে কোনো মাধ্যম বা কোনো বস্তুকে যদি তুমি সংকুচিত করো বা প্রসারিত করো, সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা কোথা থেকে আসছে? এই মাধ্যমটা কিন্তু এই কণাগুলো দিয়ে তৈরি। তাইলে এই কণাগুলো থেকেই এই মাধ্যমের স্থিতিস্থাপকতা আসছে। তাইলে এখন যদি তুমি এই কণাগুলোকে সহজে সরাই ফেলতে চাও, এরা কিন্তু সহজে সরতে চাইবে না, কারণ সে সবসময় তার আগের অবস্থায় থাকতে চায়। তাহলে দেখো ভাই, এখানে একটা আমি কণাকে বড় করে আঁকাচ্ছি, অন্য কালার নেই। তো এই কণার উপর যদি আমি একটা বল প্রয়োগ করি, এইখানে ধরো একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে কি হবে? বল প্রয়োগ করা মানে এই কণাকে শক্তি দেওয়া না। এই কণাকে শক্তি দিলে এর ভিতর সেই শক্তিটা যাবে। এখন এর পাশেও তো কণা আছে, আশেপাশেও অনেকগুলো কণা আছে। এখন এটার আমি যদি বল প্রয়োগ করি, সে কি এদিকে যেতে পারবে? কারণ যেতে পারবে না, এর আশেপাশে কণা আছে। তখন সে কি করবে? সে তখন আন্দোলন শুরু করবে। এই যে একবার উপরে যাবে, একবার নিচে আসবে, এইভাবে আন্দোলন শুরু করবে। কীভাবে আন্দোলন শুরু করবে? এখান থেকে, তাহলে এইখান থেকে এই যে এভাবে যাবে, আসবে, এভাবে আন্দোলন শুরু করলে কি হবে আসলে? এখান থেকে যে আমি বলটা বা শক্তিটা দিলাম এই কণাটাকে বাইরে থেকে, এই শক্তিটা দিলে সে এই শক্তিটা নিয়ে এদিকে যখন যেতে পারতেছে না, সে উপর দিকে যাচ্ছে। আর নিজের জায়গা থেকে যখন উপর দিকে যাচ্ছে, তার ভিতর বিভব শক্তি জমা হচ্ছে না? আর বিভব শক্তি জমা হইলে এর স্থাপকতা ধর্মের কারণে সে তো আর এখানে থাকতে চাইবে না, সে তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। আর আগের অবস্থায় ফিরে আসতে চাইলে এই যে উপরে ওঠার কারণে যে বিভব শক্তি জমা হয়েছিল, সেটা আবার গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখন গতিশক্তি আর স্থিতিস্থাপকতা দুইটাই থাকার কারণে সে এইখানে এসে এক্স্যাক্ট থেমে যাবে না, আবার সে নিচে যাবে। নিচে গেলে তারপর আবার হচ্ছে সেই একইভাবে স্থিতিস্থাপক ধর্মের কারণে নিচে উপর দিকে চলে আসতে চাইবে, দিয়ে এইখানে মানে এখানেই সে আন্দোলন করতে থাকবে। এই আন্দোলন করতে থাকলে দেখো কি হবে, এখান থেকে আমি বাইরে থেকে এনার্জি বা শক্তি দিচ্ছি, এই বল প্রয়োগ করতেছে, যার ফলে এনার্জি পাচ্ছে। এই এনার্জি শুধু কি এর ভিতরেই থাকবে? এর ভিতর কিছু এনার্জি যাবে না। এখানে এর যতটুকু দরকার তার এই অতটুক বাদে বাদবাকি এনার্জিটা এখানে চলে আসতেছে না? এখানে চলে আসলে এটাও আন্দোলন করা শুরু করবে না? এভাবে এটা ডিপেন্ড করে যে আমি কতটা এনার্জি দিচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে যে কয়টা কণা বা কতগুলো কণা এই আন্দোলনে পার্টিসিপেট করবে, এরকমভাবে আন্দোলন ঘটাতে থাকবে।
তাইলে আমি যদি বেশি এনার্জি দিই তাহলে বেশি সংখ্যক কণা আন্দোলিত হবে, আর যদি কম এনার্জি দিই তাহলে কম সংখ্যক কণা আন্দোলিত হবে। এখন এই আন্দোলনটা যে হচ্ছে, আন্দোলনটা কার জন্য হচ্ছে? এই কণার জন্য হচ্ছে, কণার জন্য হচ্ছে না। আন্দোলনটা কার জন্য হচ্ছে? আন্দোলনটা হচ্ছে কণার জন্য। আর এই আন্দোলনের যে গতিপথ, এই দেখো একবার উপরে উঠতেছে নামতেছে, তাইলে সবগুলো যখন যাবে উপরে উঠবে নামবে উঠবে নামবে, এরকম করে যে আন্দোলনের এই কণার যে গতিপথটা হবে সেটাকেই আমরা বলতেছি এই তরঙ্গ। তাইলে এই কণার যে গতিপথ, কণার গতিপথ, এটাই হচ্ছে ওয়েভ বা তরঙ্গ। তাইলে সুন্দর একটা জিনিস জানলাম না, যে এই তরঙ্গটা কিন্তু এই যে এইভাবে তৈরি হচ্ছে না, গতিপথ, কণার গতিপথ কিন্তু এই যে এরকম উপরে আসতেছে, এই যে এটাও কিন্তু এরকম এরকম হবে। দাঁড়া তোমাকে একটা ইয়া দিয়ে দেখাই। কণার গতিপথ কি হবে? এইভাবে এইভাবে যাবে। তার মানে কণার গতিপথ যদি সামনে যায়, কণার গতিপথ কিন্তু সামনে যাচ্ছে, কিন্তু এই কণাগুলোকে এইখান থেকে সরতেছে, কণাটা কিন্তু এইখানে আছে, একই জায়গায় থেকে উপর নিচে হচ্ছে। তার মানে কণা কিন্তু অগ্রসর হচ্ছে না, কণা তার নিজের অবস্থানে উপর নিচ হচ্ছে বা আন্দোলিত হচ্ছে, কিন্তু কণার গতিপথ বা তরঙ্গটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। তাহলে আমরা পরের পেজে আসি, দেখি কি লেখা আছে। দেখো এখানে প্রত্যেকটাই দেখো কণা, দেখো এই যে এই লাইনটা দেখাইছে না, এই লাইনটা হচ্ছে এই কণাগুলোর সাম্যাবস্থা। তার মানে এখানে যে এখানে থাকার কথা ছিল এই কণাটা, প্রত্যেকটা কণা আমি এই যে ড্র করে আঁকাই দিছি, এই কণাটা সাম্যাবস্থায় থাকার কথা ছিল। সাম্যাবস্থা থেকে আমি যখন ইনিশিয়াল পর্যায়ে প্রথমে ওই পাশে যে দেখাইলাম, এইখানে যখন আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে এই কণাটা কিন্তু তার সাম্যাবস্থা থেকে উপরে উঠে গেছে, পরের কণাটাও কিন্তু সাম্যাবস্থা থেকে উপরে উঠে গেছে। দেখো সে কিন্তু নিজের অবস্থান থেকে উপরে উঠছে, সাম্যাবস্থা থেকে উপরে উঠছে, এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় চলে যায় না, সাম্যাবস্থা থেকে উপর নিচে হয়েছে, উপর নিচে হয়েছে। তারপরে এই কণাগুলো উপর নিচে, প্রত্যেকটা কণায় নিজের সাম্যাবস্থায় উপর নিচে হয়েছে, উপর নিচে হয়েছে, উপর নিচে হয়েছে, কেউ কিন্তু নিজের অবস্থান থেকে অন্য অবস্থানে চলে যায় না। তে এই কণাগুলোর যে গতিপথটা যদি আমরা আঁকাই, এই যে গতিপথটা যেটা আঁকাইছি আমি, এই যে কণাগুলোর যে গতিপথগুলো এই যে আঁকাইছি, এইটাই কিন্তু আসলে তরঙ্গ, এইটাই সেই তরঙ্গ। এখন আমরা এই তরঙ্গের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো। এখন যদি আমরা পজিটিভ অংশ নিয়ে আলোচনা করি, মানে পজিটিভ দিক নিয়ে আলোচনা করি, তাইলে পজিটিভ দিকে সবচেয়ে বেশি উপরে যে কণাটা উঠছে, মানে পজিটিভ দিকে সবচেয়ে উঁচুতে উঠছে এই কণাটা, এই কণাটা হচ্ছে পজিটিভ দিকে সবচেয়ে উপরের দিকে উঠছে। তাহলে এই কণাটা সবচেয়ে উপরে উঠছে না, এই কণাটা যে সবচেয়ে উপরে উঠেছে, তাইলে আমরা এই উচ্চতাটাকে বলবো, এই যে এখানে আমি যদি মিলাই দিই, এই উচ্চতাটাকে বলবো হচ্ছে বিস্তার। সবচেয়ে উঁচুতে যে কণাটা উঠছে এই পর্যন্ত, এই উঁচুটাকে বলবো আমরা বিস্তার, আর বিস্তারকে আমরা প্রকাশ করবো এ দিয়ে। কারণ কি? কারণ ইংরেজিতে একটা টার্ম আছে অ্যামপ্লিটিউড, ওইটা দিয়ে, যার অর্থ হচ্ছে বিস্তার, তার জন্য আমরা এ দিয়ে প্রকাশ করি। এখন এই বিস্তার শুধু যে পজিটিভ দিকেই হতে পারে এমন না, নেগেটিভ দিকেও হতে পারে। নিচের দিকেও দেখো, সবচেয়ে নিচের যে কোণাটা আছে, এই যে এই কোণাটা, এই দূরত্বটাকে বলা হয়, এই দূরত্ব না মানে এই উচ্চতাটাকে বলা হয় বিস্তার। একটু বাঁকা হয়েছে, এটাকে বলা হয় বিস্তার। বিস্তারটা মাইনাস বা নেগেটিভ দিকেও হইতে পারে। তে এই কোনো তরঙ্গের ক্ষেত্রে বিস্তার উপরের যে পজিটিভ দিকে এ আর নেগেটিভ দিকে এ দুইটাই সমান হয়। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া কেন উপর দিকে এ আর নিচের দিকের এ সেম হবে? কারণ আমি প্রথমেই কিন্তু বলছি এটা একটা স্থিতিস্থাপক মাধ্যম। স্থিতিস্থাপক মাধ্যমে যতখানি পজিটিভ একটা জিনিস উঠবে ততখানি নেগেটিভ একটা জিনিস নামবে বা সাম্যাবস্থায় থাকবে। এর জন্য পজিটিভ দিকে এও যতখানি, নেগেটিভ দিকে এও ততখানি, দুইটা কিন্তু সাম্যাবস্থা করলে মানে প্লাস মাইনাস করলে জিরোই আসে, তাই না? তার এই স্থিতিস্থাপক হওয়ার কারণে এইটা হচ্ছে যতটুকু এ উপর দিকে হবে বা পজিটিভ দিকে হবে ততটুকু নিচের দিকে বা নেগেটিভ হবে। এই জিনিসটা যদি আরো শক্তি দিয়ে বুঝতে চাও, যে দেখো যেটা এটা, যেহেতু এটা স্থিতিস্থাপক একটা মাধ্যম, তাহলে এখানে তোমার শক্তি এই একদম সুষম বন্টন হইতে হবে। সুষম যদি বন্টন হইতে হয়, একটা কণা যখন নিচ থেকে সাম্যাবস্থা থেকে উপরে ওঠে তখন বলছি না বিভব শক্তি জমা হয়। বিভব শক্তি জমা হইলে নিচে যখন নামতেছে সমপরিমাণ বিভব শক্তি জমা হইতে হবে, নাইলে কিন্তু এই শক্তির ডিস্ট্রিবিউশনটা সমান হবে না। এই জন্য উপর দিকে যতটুকু হবে নিচের দিকেও সেম ততটুকু হবে, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার জন্য উপরে যদি পজিটিভ এ হয়, এর জন্য নিচে হইলে নেগেটিভ এ দিয়ে আমরা প্রকাশ করি, শুধু এর আগে একটা নেগেটিভ হবে। তো এখন দেখো আর একটা জিনিস, জিনিসটা হলো এই যে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তরঙ্গটা যাত্রা শুরু করছে, এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে না, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে যেভাবে ঘুরে 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 সেম দশায় মানে আগের দশায় বা আবার একই বিন্দুতে যখন চলে আসবে, এই দূরত্ব বা এই দূরত্বটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে প্রকাশ করব? আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করবো ল্যামডা দিয়ে। তার মানে যেখান থেকে আমাদের তরঙ্গটা শুরু হয়েছে আবার সেই একই দশায় যখন ফেরত যাবে ততটুক দূরত্বটাকে বলবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করব কি দিয়ে? প্রকাশ করব হচ্ছে ল্যামডা দিয়ে।
তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটা দৈর্ঘ্য, তাইলে তার একক কি হবে? একক অবশ্যই মিটার হবে। আর একটা জিনিস জানা উচিত যে এই দেখো, এই তরঙ্গ দৈর্ঘ্য একটা দূরত্ব না, এই কণাটা বা সরি এই তরঙ্গটা এইখান থেকে শুরু করে যাত্রাপথ শুরু করে শেষ করে আবার আদি দশায় যখন ফেরত আসছে, এই দূরত্বটা অতিক্রম করতে তার একটা সময় লাগছে না? সেই সময়টা কি? সেই সময়টা হচ্ছে বড় হাতের টি। এটাকে বলা হয় পর্যায়কাল। তার মানে পর্যায়কাল। পর্যায়কাল কি? একটা, তাহলে পর্যায়কাল বলতে আমরা কি বুঝতেছি? যে একটা তরঙ্গ যাত্রা শুরুর পর সে যতক্ষণ পর তার আদি অবস্থায় বা আদি দশায় ফেরত আসবে, সেই সম্পূর্ণ সময়টাকে বলা হয় পর্যায়কাল। অর্থাৎ একটা পূর্ণ কম্পন দিতে যে সময়টা লাগতেছে সেটাকে আমরা পর্যায়কাল হিসেবে বুঝতেছি। তার মানে আবার এভাবেও বলতে পারি যে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। তাইলে আমরা এইটুক থেকে কি এইটা লিখতে পারি কিনা দেখো, টি সেকেন্ড। এই যে টি মানে পর্যায়কাল না, এই তরঙ্গটা এইখান থেকে শুরু করে আবার আদি অবস্থায় আসতে যে সময় লাগে, তাহলে টি সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু টি সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছে এইখান থেকে এই পর্যন্ত, এটা কতখানি? এটা হচ্ছে ল্যামডা পরিমাণ। ল্যামডা পরিমাণ। তাহলে এক সেকেন্ডে কতখানি অতিক্রম করে? এক সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব ল্যামডা বাই টি, এটা লিখতে পারি না? আর আমরা গতি চ্যাপ্টারে পড়ছি না যে একক সময়ে, দেখো এক সেকেন্ড বা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করা হয় সেটাকে কি বলা হয়? বেগ না? তার মানে এইটা হচ্ছে তরঙ্গের একটা বেগ, তরঙ্গের বেগ। তাইলে ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি। তাইলে এটা হচ্ছে তরঙ্গের বেগ ভি, ল্যামডা বাই টি। এটার একক কি হবে? একক হবে, যেহেতু আমরা ল্যামডাকে মিটার দিয়ে প্রকাশ করছি, তাইলে একক হবে মিটার পার সেকেন্ড। তাইলে পরের পেজে যাই আমরা। তাহলে এবার আমরা পড়বো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে একটা কণা যদি প্রতি সেকেন্ডে 10টা কম্পন দেয়, তাহলে এই 10টা কম্পাঙ্ক বলতে বোঝাচ্ছি এই যে এই ওয়েভটা আছে, এটা যদি 10 বার মানে ল্যামডা পরিমাণ, এই দূরত্বটা ল্যামডা পরিমাণ না, এটা যদি 10 বার ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, মানে এখানে একবার দেখানো হয়েছে, আরও একবার, আরও একবার, এরকমভাবে যদি 10 বার অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, বা সে প্রতি সেকেন্ডে 10 বার এই যে কম্পন দিয়ে আগায় যাবে। তাহলে একবার কম্পনে যে দূরত্বটা অতিক্রম করে সেটাই, একবার কম্পনে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটু আগে কিন্তু আমরা পর্যায়কাল পড়ছি, তার মানে একটা কম্পন দিতে যে সময় লাগে সেটা হচ্ছে তোমার পর্যায়কাল। তাহলে কি আমরা এভাবে বলতে পারি না, যেহেতু হচ্ছে তোমার পর্যায়কাল হচ্ছে একটা কম্পন দিতে যে সময় লাগে, টি সেকেন্ড এ কম্পন দেয়, কম্পন দেয় একটি। তাইলে এক সেকেন্ড এ কম্পন দেয় 1/t টি। তাহলে এক সেকেন্ডে এটা কম্পন দেয় না? তাহলে কি আমরা বলতে পারি কিনা, আমরা যে ফ্রিকোয়েন্সিটা বের করতে যাচ্ছি, এই যে ফ্রিকোয়েন্সি এফ, আমরা যে ফ্রিকোয়েন্সিটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে 1/t। তাইলে টি এর এককটা যদি সেকেন্ড হয়, তাহলে 1/t ফ্রিকোয়েন্সির একক কী হবে? সেকেন্ড ইনভার্স 1, এটা হবে না ফ্রিকোয়েন্সির একক? তার মানে আমি যেই সম্পর্কটা লিখছি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা হচ্ছে তোমার কম্পাঙ্কর সাথে এই পর্যায়কাল টি বা পর্যায়কালের যে সম্পর্ক, এটাকে যদি তুমি এখন আড়াআড়ি গুণন করে দাও, তাহলে কিন্তু তুমি লিখতে পারো এফ টি ইকুয়াল টু 1। তার মানে যে কোনো কম্পাঙ্কের জন্য তার ফ্রিকোয়েন্সি এবং এই পর্যায়কাল বা টাইম পিরিয়ডের গুণফল অলওয়েজ 1 হবে। যদি এই দুইটার গুণফল 1 না হয়, তার মানে তোমার ক্যালকুলেশন কোথায় না কোথাও ভুল হয়েছে। এখন তোমাকে যদি বলে যায় যে ফ্রিকোয়েন্সি 5, সরি পর্যায়কাল 5 সেকেন্ড, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি বের করতে বললে ফ্রিকোয়েন্সি কী হবে? 1/5। তাইলে 1/5 আর 5 গুণ করলে কিন্তু দেখবা অনই আসবে। তাহলে আমরা এখন পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে তরঙ্গ বেগ নির্ণয়। তরঙ্গ বেগ নির্ণয় কি? বেগ বলতে আমরা কি বুঝি? বেগ বলতে হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে, মানে কোনো একটা সময়ে যদি কোনো একটা, ধরো এখানে একটা গাড়ি আছে, একটু ভুল হয়েছে গাড়িটা, ধরো এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা এইখান থেকে এইখানে আসছে, এখান থেকে এখানে আসতে সে যে দূরত্বটা অতিক্রম করছে, এখান থেকে যেই ডিটা অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে, ডিভাইডেড বাই এই যাইতে যে সময় লাগছে, এই দূরত্ব ভাগ সময় ডি বাই টি,
দূরত্ব ভাগ সময় করলেই তো আমরা বেগ পাচ্ছি, তাই না? তাহলে এই তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, তরঙ্গ একবার কম্পন দিলে কতখানি দূরত্ব অতিক্রম করতেছে, প্রতি একবার কম্পনে সে অতিক্রম করতেছে ল্যামডা পরিমাণ। তাহলে তরঙ্গ বেগের ক্ষেত্রে ভি ইকুয়াল টু তার দূরত্ব হবে ল্যামডা। এই ল্যামডা পরিমাণ যাইতে কত সময় লাগে, আমরা জানি পর্যায়কাল টি পরিমাণ সময় লাগে, তার মানে এখানে লিখতে পারি টি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, ল্যামডা ইন্টু 1/t। এখন বলতে পারবো হ্যাঁ ল্যামডা বাই টি তো ছিল, তো এখন ল্যামডা ইন্টু 1/t আকারে কেন লিখলাম দেখো, ল্যামডা ইন্টু 1/t। 1/t বলতে কি বোঝায়, 1/t মানে এই যে আগের পেজে কি বললাম, 1/t মানে এফ না, তাইলে 1/t এই যে এর জন্য লিখলাম 1/t মানে এফ। তাইলে ভি ইকুয়াল টু তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রটাও আমরা ইউজ করতে পারি তরঙ্গ বেগ বের করতে। তাইলে তরঙ্গ বেগ বের করার জন্য আমাদের কি দরকার হচ্ছে, আমাদের জানতে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এবং সাথে জানতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত। এই দুইটা জানলেই আমরা তরঙ্গ বেগ বের করতে পারতেছি। তাহলে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করতেছিলাম, এবার আমরা বিভিন্ন রকমের তরঙ্গ দেখব। এখানে আসি, দেখো কি হয়। দেখো এই চিত্রটা এর আগেও আমরা দেখাইছি, এইখানে কি হয়েছে, এইখানে এই অণুগুলো, এই তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে আর তরঙ্গের অণুগুলো উপর নিচে আপ ডাউন করতেছে, তাই না? আপ ডাউন করছে। আমি এখন যদি তোমাকে বলি যে এক্স অক্ষে এই তরঙ্গের অণুগুলোর বেগ কোন দিকে, ধরো এখানে একটা, তুমি বলবা উপর দিকে যাচ্ছে অথবা নিচের দিকে যাচ্ছে। তাহলে কি আমি যদি বলি এখানে তোমার অণুগুলোর বেগ কোন দিকে, তুমি হয় দেখাবা উপরের দিকে, অথবা অণুগুলোর বেগ কোন দিকে, নিচের দিকে। এই দুই দিকেই তো দেখাবে, তাই না? কারণ অণুগুলো তো কোথাও যাচ্ছে না, একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে। আর যদি জিজ্ঞেস করি যে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, তরঙ্গটা কিন্তু অলওয়েজ সামনের দিকে যাচ্ছে, তাইলে এই তরঙ্গ আর অণু এদের মধ্যে যদি আমরা দিক মেজার করি বা এদের মধ্যবর্তী কোণ মেজার করি, এই থেটা, এটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হবে। এটা কত হবে, অলওয়েজ 90 ডিগ্রি হবে। এই কোণটাও 90 ডিগ্রি হলো, আবার এই যে এইটা গেল যে এইটাও কিন্তু 90 ডিগ্রি হলো। তার মানে তরঙ্গর ওই অণুগুলো উপর নিচে গেলেও তার তরঙ্গ কিন্তু যাচ্ছে সামনের দিকে, তার মানে তরঙ্গের কণাগুলো এবং তরঙ্গের দিক এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তে যেই তরঙ্গে এরকম হয় যে কণাগুলো যেই দিকে যাচ্ছে মানে উপর নিচে হচ্ছে, আর তরঙ্গ তার সাথে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে, তার মানে দেখো কণাগুলো কিন্তু উপর নিচে যাচ্ছে, আর এই তরঙ্গটা কিন্তু যাচ্ছে সামনের দিকে, এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এরকম যে তরঙ্গগুলো আছে তাদেরকে একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ, অথবা আর একটা নাম দেওয়া হয়েছে আর, অনুপ্রস্থ তরঙ্গ অথবা আর তরঙ্গ। তাইলে তোমার যদি কখনো কোশ্চেনে দেওয়া থাকে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, তখন তাইলে তোমার প্রথমে মাথায় আনতে হবে যে মাধ্যমের কণাগুলো যেদিকে ওই কম্পন দিচ্ছে বা উপর নিচে হচ্ছে, এই তরঙ্গটা ঠিক তার সাথে 90 ডিগ্রি কোণ করে সামনে আগাচ্ছে। মানে এই অণুগুলো বা কণাগুলো যদি তোমার ওয়াই অক্ষ বরাবর কম্পন দেয় তাহলে তরঙ্গ যাবে এক্স অক্ষ বরাবর, আর কণাগুলো যদি এক্স অক্ষ বরাবর কম্পন দেয় তাহলে তোমার তরঙ্গ যাবে ওয়াই অক্ষ বরাবর। এটা সবসময় মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই অনুপ্রস্থ বা আর তরঙ্গের, দেখো এই তরঙ্গের ভিতরে একটা শক্তি ছিল না, এই শক্তিগুলো কিন্তু এই কণাগুলোর ভিতরে ছিল, এই যে কণাগুলোর ভিতরেও ছিল এই শক্তিগুলো, এই কণাগুলোর ভিতরে ছিল। এখন প্রত্যেকটা কণা কিন্তু এই দেখো উপরে বা উঠছে, যে এই প্রত্যেকটা কণার বিস্তার কিন্তু সমান না, তার মানে কি এক একটার ভিতর এক এক রকম শক্তি আছে, প্রত্যেকটার শক্তি আলাদা আলাদা। তো এই শক্তিটা হবে কি, ই সমানুপাতিক এ স্কোয়ার, তার মানে বি স্কোয়ার, বিস্তারের বর্গের সমানুপাতিক। দেখো এইটার ভিতর যে শক্তি আছে এটার ভিতর তার থেকে বেশি শক্তি আছে, এটার ভিতর তার থেকে বেশি শক্তি আছে, এর জন্যই তো বিস্তারটা বেশি হয়েছে, তাই না? তোমার প্রত্যেকটা কণা কিন্তু সমপরিমাণ বিস্তার দেয় নাই, তার মানে তাদের প্রত্যেকের ভিতর শক্তির পার্থক্য আছে। আর এইটা কোন নিয়ম অনুযায়ী, ই সমানুপাতিক স্কোয়ার, এই বিস্তারের সমানুপাতিক হারে এই শক্তিটা বন্টন আছে, তার মানে প্রত্যেকটা কণার ভিতরে সমবন্টনের শক্তি নাই। কিভাবে বন্টন করা আছে, স্কোয়ার বা বিস্তারের বর্গের সমানুপাতিক হারে তোমার শক্তিটা বন্টন আছে। তাহলে আমরা কি দেখলাম যে এই যে এনার্জিটা ছিল তরঙ্গের, এই এনার্জিটা কিন্তু প্রত্যেকটা কণার মধ্যে সমভাবে বন্টন হয় নাই, তারপরেও কি হয়েছে, এই এনার্জিটা কিন্তু সামনের দিকে গেছে, এইখান থেকে আস্তে আস্তে সামনের দিকে গেছে। তার মানে তরঙ্গের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এনার্জি বা শক্তি এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া। আচ্ছা, এই তরঙ্গের যে কণাগুলো আছে এইগুলোর গতি যদি কেমন তোমাকে কখনো জিজ্ঞেস করা হয়, এই গতিগুলো আসলে তোমার সরল সন্ধিত স্পন্দন গতি, যেটা একটা পর্যায়বৃত্ত গতি। কারণ কি, কারণ দেখো এখান থেকে একটা কণা নিলাম, এই কণাটা এখানে আছে, এটার সাম্যাবস্থা কি, এটা তার সাম্যাবস্থা থেকে কণাগুলো কি হয়, একবার উপরের দিকে যায়, তারপর একবার নিচের দিকে যায়। আমরা কি পড়ছি, সরল সন্ধিত গতি কাকে বলে, যে দেখো এই কণাটা কিন্তু একটা
নির্দিষ্ট সময় পর পর এই যে এটা তার সাম্যাবস্থা, এই একবার উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, একটা বিন্দুকে বা একটা নির্দিষ্ট রেখাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর সে অতিক্রম করতেছে। এটাকে আমরা কি জানি? সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি। আর সরল ছন্দিত স্পন্দন গতি এটা অবশ্যই একটা পর্যায়বৃত্ত গতি হবে, কারণ সে সরল ছন্দিত স্পন্দন গতি কেন? কারণ তার যাত্রাপথে এইটার যদি তোমার পুরা পর্যায়কালটা টি হয়, যাত্রাপথের অর্ধেক সময় উপরে যাচ্ছে আর বাকি অর্ধেক সময় নিচে যাচ্ছে, তার মানে কি এটা একটা সরল ছন্দিত স্পন্দন গতি। আর সরল ছন্দিত স্পন্দন গতি হইলে সেটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি, এটাও জানি। তার মানে এই ওয়েভ বা তরঙ্গের কণার গতি কেমন? সরল ছন্দিত স্পন্দন গতি বা পর্যায়বৃত্ত গতি। তাহলে দেখি পরে কি আছে। পরে দেখো এখানে একটা স্প্রিং আছে, স্বাভাবিক অবস্থায় আছে। এই স্প্রিংটাকে যদি আমি এখন এইদিকে টান দিই, টান দিলে কি হবে? স্প্রিংটা প্রসারিত হবে, তাইলে এটার মধ্যে ফাঁকাগুলো বেড়ে যাবে, তাই না? তাইলে স্প্রিংটাকে টানলে এটা হচ্ছে প্রসারিত হইল। এখন এই প্রসারিত অবস্থায় এখান থেকে যদি আমি ছেড়ে দিই, ছেড়ে দিলে এটা কি হবে? সংকুচিত হয়ে যাবে না? এই যে সংকুচিত হয়ে যাবে না? সংকুচিত হয়ে যাবে না, এরকম খুব কাছাকাছি চলে আসবে না? সংকুচিত হয়ে যাবে। এই সংকুচিত হওয়ার ক্ষেত্রে তোমার কি হবে? এটা দেখো, এই পেজে যে তিনটা চিত্র হলো, এটা স্বাভাবিক অবস্থায়, এটা প্রসারিত অবস্থায়, এটা ছেড়ে দেওয়ার পর সংকুচিত অবস্থায় বা হাত দিয়ে ধাক্কা দিয়ে সংকুচিত করা হয়েছে। এইখানে এই যে আমি এই স্বাভাবিক স্প্রিংটাকে যে প্রসারিত করছি, যে পরিমাণ প্রসারিত করছি, ধরলাম এক্স পরিমাণ প্রসারণ করছি, তাইলে এটা যে ছেড়ে দিয়েছি তখন সংকোচনও এক্স পরিমাণই হইতে হবে, কারণ এনার্জি ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী এটাকে এই প্রসারিত করার সময় এক্স পরিমাণ প্রসারিত করার ফলে যে এনার্জিটা স্টোর হয়েছে, সেম ঠিক একই পরিমাণ এনার্জি মাইনাস হইতে হবে। তার জন্য ঠিক একই পরিমাণ পিছনের দিকে সে সংকুচিত হবে। সেম পরিমাণ শক্তি যদি না হয়, সাম্যাবস্থা যদি শক্তির যোগফল যদি জিরো না আসে, তাহলে কিন্তু এটা এনার্জি ডিস্ট্রিবিউশন ল মানবে না। তাহলে কি হয়েছে দেখি। তাহলে দেখো এই স্প্রিংয়ের সম্প্রসারণ বা সংকোচন কোন দিকে হচ্ছে। দেখো এটা প্রথমে ধরলাম এটা একটা অক্ষ, অক্ষের সামনের দিকে হচ্ছে, তারপর যখন ছেড়ে দিলাম সংকোচন কোন দিকে হইলো? একই অক্ষের বিপরীত দিকে হলো। তাইলে আমি এটাকে যদি এক্স অক্ষ হিসেবে চিন্তা করি, এটাকে যদি এক্স অক্ষ হিসেবে চিন্তা করি, এক্স অক্ষ হিসেবে চিন্তা করলে প্রথমে সংকোচন হইল কি? এই বিন্দু সাম্যাবস্থায় এই বিন্দুতে ছিল। প্রথমে সাম্যাবস্থায় এক্স অক্ষ বরাবর ডান দিকে প্রসারণ হইল, তারপরে ছেড়ে দেওয়ার পরে একই অবস্থায় কি হইল? সংকোচন হলে একই অক্ষ বরাবর, ধরো এক্স অক্ষ বরাবর। তার মানে দেখো একই বিন্দুকে তোমার বারবার একবার একদিক থেকে তার বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিক থেকে অতিক্রম করতেছে। তার মানে এটা কি হইলো? এটা কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি হইল। কিন্তু সরল ছন্দিত স্পন্দন হইলেও এই সময় তরঙ্গটা কোন দিকে যাচ্ছিল? তরঙ্গটা কিন্তু সামনের দিকে যাচ্ছিল, তাই না? তার মানে কি বুঝলা? দেখো এই যে এখানে যখন আমি টানতেছি, এই তরঙ্গটা যেহেতু সামনে যাচ্ছে, তরঙ্গটাও সামনে যাচ্ছে, আবার এই যে অণুগুলাও কিন্তু সামনে যাচ্ছিল। তার মানে এইবার এই যে স্প্রিং এর ক্ষেত্রে যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, সেটা অণুগুলার বা হচ্ছে কণাগুলার যে ডিরেকশন এবং তরঙ্গর ডিরেকশন দুইটাই কিন্তু সেম হচ্ছে। তার মানে তরঙ্গগুলোর কণা যাচ্ছে কোন দিকে? তরঙ্গর কণা যাচ্ছে যেদিকে তরঙ্গর বেগ বা হচ্ছে তরঙ্গর বেগ বলে তরঙ্গ যাচ্ছে সেই দিকে। তার মানে দুইটা যদি সমান্তরাল হয়, তাদের মধ্যবর্তী কোণ কত হয়? দুইটা সমান্তরাল হইলে, এই যে দুইটা যদি সমান্তরাল হয়, তাইলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তার মানে তারা সমান্তরাল আছে, তাদের মধ্যবর্তী কোণ হবে কত? 0 ডিগ্রি। তাহলে এই ধরনের তরঙ্গের নাম কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য অথবা লাম্বিক তরঙ্গ। লাম্বিক তরঙ্গ। তাইলে কোশ্চেনে যখন যদি কোনো সময় বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লাম্বিক তরঙ্গ, তখন তুমি প্রথমে মাথায় নিয়ে আসবে কি? অনুর এই তোমার ওই যে মাধ্যমের কণাগুলো বা অণুগুলো যেই দিকে যাচ্ছে, তোমার তরঙ্গ সেই দিকেই যাচ্ছে। এই যে আমি কথাগুলো যে বলতেছি এই স্পিকার বা হচ্ছে মাইক্রোফোনে যে রিসিভ হচ্ছে, আমি একটা কী করতেছি? আমি এই যে শব্দকে বাতাসে ধাক্কা দিচ্ছি, বাতাসে ধাক্কা দিলে তখন এই শব্দটা বাতাসে পরে আস্তে আস্তে আর সে সামনে ধাক্কা দিচ্ছে, সামনে তরঙ্গকে ধাক্কা দিচ্ছে, বা এভাবে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। কোথাও যদি দেখো সংকোচন প্রসারণ, তাইলে সেটা বুঝবা যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লাম্বিক তরঙ্গ। তাইলে শব্দ তরঙ্গ বা ওই যে স্প্রিংয়ের যে তরঙ্গ, এটা কিন্তু অনুদৈর্ঘ্য বা লাম্বিক তরঙ্গ। আর একটু আগে আমরা কি দেখছি? একটু আগে আমরা দেখছি একটা সুতা নাড়ানো বা এরকম কম্পন, যে এরকম কম্পন, সেটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। এটা যেমন একটা দড়ি নাড়ানো। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ভাই, এই কনসেপ্টটা বলে আজকের মতো শেষ করে দিব। দেখো তরঙ্গের কম্পাঙ্ক,
এই তরঙ্গের কম্পাঙ্ক কিন্তু অলওয়েজ নির্ভর করে সোর্সের উপর। তার মানে যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে সেই সোর্সের উপরেই নির্ভর করে যে কম্পাঙ্কটা কত হবে। কম্পাঙ্ক অলওয়েজ ফিক্সড। যেমন আমি যে কথা বলতেছি আমার কথা একরকম শোনা যাচ্ছে, এর কারণ কি আমার ষড়যন্ত্র থেকে একরকম কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সাউন্ড আসতেছে, আবার তোমার কথা কিন্তু অন্যরকম শোনা যায়, কারণ কি তোমার ষড়যন্ত্রের ফ্রিকোয়েন্সি আলাদা, যার কারণে তোমার হচ্ছে শব্দ অন্যরকম শোনা যায়। ধরো এখানে একটা সোর্স আছে, এই সোর্স থেকে একটা শব্দ তৈরি হচ্ছে, আর এইখানে যে একটা মাধ্যম আছে, মাধ্যমটা ধরলাম এই সোর্সটা এখানে আছে একটা বায়ু মাধ্যম বা এয়ার মাধ্যম। মাধ্যমটা কি? এয়ার মাধ্যম। এয়ার মাধ্যমে এই সোর্স থেকে একটা শব্দ তৈরি হচ্ছে, এটা ধরলাম একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির একটা শব্দ তৈরি হচ্ছে, এই শব্দ তৈরি হচ্ছে, এইটার যে ফ্রিকোয়েন্সি। এখন এই সোর্সটাকে কি করলাম আমি, এই সোর্সটাকে আমি আর একটা মাধ্যমে নিয়ে গেলাম। ওইটা এয়ার মাধ্যম ছিল, এটা কি মাধ্যম, এটা ধরলাম ওয়াটার মাধ্যম, WATER, পানি মাধ্যম। পানি মাধ্যমে যদি এই সোর্সটাকে আমি নিয়ে যাই, সোর্সটাকে নিয়ে গেলে এটার ফ্রিকোয়েন্সি কিন্তু এই যে এখানে এয়ারে যে ফ্রিকোয়েন্সি ছিল, এইখানে ধরলাম ওয়াটারে ডাব্লু ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ সেম হবে। তার মানে তোমার যদি সোর্স সেম থাকে, এই সোর্স এটাও কিন্তু একই সোর্স আছে, একই সোর্স থাকার কারণে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু FW, দুইটার ফ্রিকোয়েন্সি হবে কি সেম হবে। তার মানে একই তরঙ্গ ফ্রিকোয়েন্সি থাকবে, একই কম্পাঙ্ক থাকবে ফ্রিকোয়েন্সি। এখন আমরা একটা সূত্র করছি না, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আর আমরা কি জানি, তাইলে কিন্তু আমরা সহজে, আমরা কি জানি সেটা পরে বলতেছি, আমরা কিন্তু সহজেই বলতে পারি যে আমরা যদি মাধ্যম চেঞ্জ করি আর সোর্স একই রাখি বা একই উৎস থেকে শব্দ তৈরি হচ্ছে, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি সেম থাকবে। কিন্তু আমরা 19-এ তো পড়ছি যে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যদি শব্দ যায় বা হচ্ছে একই সোর্স থেকে শব্দ যায়, তাহলে বেগ চেঞ্জ হয়। তাহলে বেগ চেঞ্জ হলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আর আমরা কেবলই বললাম যে ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হবে না, তার মানে এফ সমানই থাকবে। তার মানে এই যে শব্দটা এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে গেলে যে শব্দের বেগের পরিবর্তন হয়, সেটা কিসের জন্য হবে, সেটা এই ল্যামডার জন্যই হবে শুধুমাত্র। তার মানে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে চলে গেলে ল্যামডার মান কম বেশি হয়। তাইলে আমরা এখন একটা জিনিস বলতে পারি, দেখো FA ইকুয়াল টু FW হলে VA মানে এয়ারে বেগ FA ল্যামডা, আবার ভি ওয়াটার FW ইকুয়াল টু ল্যামডা, সরি ইকুয়াল টু না, গুণ হবে এটা। তাইলে দেখো আমরা এইখান থেকে কি করতে পারি, এইখান থেকে আমরা কি এইটা লিখতে পারি, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা লিখতে পারি না? তাহলে এফ ইকুয়াল টু, এই যে এফকে এক পাশে রাখলাম আর ভি বাই ল্যামডা, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা লিখলাম। তাহলে এই দুই লাইন থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এফ এ ইকুয়াল টু ভি এ বাই ল্যামডা, সরি এটা তাহলে ল্যামডা এ হবে কারণ বায়ু মাধ্যমে একটা ল্যামডা এ, তাহলে এটা ল্যামডা ডাব্লু হবে। তাহলে এফ ডাব্লু ইকুয়াল টু ভি ডাব্লু ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লু। এখন আমরা একটু আগেই তো বললাম এফ এ আর এফ ডাব্লু তোমার সোর্স সেম হলে এই দুইটা সমান হবে, আর এই দুইটা সমান হলে এই দুইটাও সমান লেখা যায় না। তাইলে কি লেখা যায়, এফ এ ইকুয়াল টু এফ ডাব্লু, এটাকে লেখা যায় ভি এ বাই ল্যামডা এ ইকুয়াল টু ভি ডাব্লু ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লু। এই সূত্রটা আমরা লিখতে পারি না, আমরা সুন্দরভাবে এই সূত্রটাও কিন্তু ইউজ করতে পারি। তার মানে আমরা বলতে পারি যে সোর্স বা উৎস যদি একই হয় এবং সেটাকে যদি বিভিন্ন দুইটা মাধ্যমে নিয়ে যায় তাইলে সেই মাধ্যমে বেগ ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য আগের মাধ্যমে এবং পরের মাধ্যমে বেগ ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য এই দুইটা সেম হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সেম হবে। তাইলে ভাই আজকের মতো এইটুকুই, আমরা নেক্সট দিন অন্য কিছু পড়া শুরু করব। ধন্যবাদ সবাইকে। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাইলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো, কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন টপিকের উপর ক্লাস লাগবে, আর তোমাদের কলেজের গ্রুপে এই ভিডিওগুলো ছড়াই দিতে পারো যে এখানে আমরা পড়াচ্ছি। তাই আমার উদ্দেশ্য থাকবে যে ছোট ছোট ভিডিওতে যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা যায়। খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করানো হবে না, এখানে মডারেট লেভেলের ম্যাথ প্র্যাকটিস করা হবে। আর তোমরা যদি চাও যে অ্যাডভান্স ম্যাথগুলো প্র্যাকটিস করতে, তাহলে আমরা অনেকগুলো ম্যাথ অ্যাড করব, কিন্তু ম্যাথের জন্য আলাদা একটা সিরিজ করব, কারণ যাতে তুমি খুব তাড়াতাড়ি কনসেপ্টগুলো শিখে নিজে প্র্যাকটিস করতে পারো। ধন্যবাদ ভাইয়া সবাইকে, আসসালামু আলাইকুম।